গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সমরেশ মজুমদারের ভ্রমণ কাহিনী অন্যরকম ভ্রমণ। পড়ছি এর চতুর্থ ও শেষ পর্ব। সন্ধ্যের পরে গ্র্যান্ড হোটেলের ফুটপাত দিয়ে হকারদের বাঁচিয়ে হেঁটে আসার সময় প্রায় একজনের ওপর নজর চলে যেত। লম্বা, স্বাস্থ্যবতী, বেশ ফর্সা, চোখমুখ নীরদ মজুমদারের আঁকা সিক্ত বসনা সুন্দরীর মতো অবিকল। পোশাকে বেশ আভিজাত্য, যেন কারো আসার কথা, অথচ লোকটি আসছে না সময় মতো। মাঝে মাঝে ঘড়ি দেখছেন, ঈষৎ বিরক্ত। এই মহিলাকে যখন প্রায়ই দেখতে লাগলাম তখন ভাবতাম, উনি কার জন্যে এত ঘন ঘন এখানে এসে অপেক্ষায় থাকেন। সঙ্গে এক সাংবাদিক বন্ধু ছিলেন। তিনি জানতেন ইনি অবশ্যই একজন কলগার্ল, খদ্দের ধরতে আসেন। তবে হেঁজি-পেজি খদ্দের হলে চলবে না, গাড়ি থাকা অবশ্যই দরকার। সাংবাদিকরা সোর্স বলতে বাধ্য নন, তাই ওর ব্যাপারে বিশদ জানতে পারিনি এবং কিছুদিন পরেই ওকে আর দেখতে পেতাম না। সত্যি কথা বলতে কি, ওর অভাবে গ্র্যান্ডের ফুটপাতটা একেবারে খাঁ করতে লাগল। বছর তিনেক বাদে লন্ডনে গিয়ে কয়েকদিন ছিলাম। সন্ধেবেলায় বিবিসির ক্যান্টিন গেটে দীপঙ্কর, সিরাজুল, মানসীদের সঙ্গে চমৎকার আড্ডা হতো। ওরা খুব বন্ধুবৎসল বলে পেট পুরে পানাহার হতো বিনা পয়সায়। কিন্তু দিনের বেলায় কাজ না থাকলে বিশ্রী বেকার হয়ে যেতাম। ট্রাফালগার স্কোয়ার থেকে যে রাস্তাটা ওল্ডউইর দিকে গিয়েছে, সেদিকে মিনিটখানেক হাঁটলে ডান হাতে পাঁচতারা হোটেলটাকে রেখে কয়েক পা গেলেই ডান দিকে একটি গলি পাওয়া যাবে। সেই গলি দিয়ে এগুলে একটা তেমাথার মোড়। মোড়ের মাঝখানের বাড়িটায় একটা দরজা দিয়ে সিঁড়ি নিচে নেমে গিয়েছে। মাটির তলায় বিশাল হলঘর, শীতাতপ নিয়ন্ত্রিত। লন্ডন এবং তার আশপাশের শহরে যে ঘরদোর হচ্ছে তা টিভিতে দেখানো হচ্ছে এখানে। সেটা দেখার আগে কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয়। পছন্দের ঘোড়া জিতলে সঙ্গে সঙ্গে পেমেন্ট। একে বলা হয় অফ ট্র্যাক বেটিং সেন্টার। যারা রেসে যেতে পারেন না সময়ের অভাবে, তারা এখানে এসে টুক করে রেস খেলে চলে যান। সময় কাটানোর জন্যে মাঝে মাঝেই ওখানে যেতাম আমি। খেলি বা দেখি, কোনো একটা রেসে একটা ঘোড়াকে পছন্দ করে নিলেই তো হয়। তারপর সেই ঘোড়া যখন দৌড়াচ্ছে তখন তাকে জেতাবার জন্য যে উত্তেজনা, তার মৌতাতে একঘেয়েমি চমৎকার কেটে যায়। ৫-৬টা রেস এক পয়সাও না খেলে ঘোড়া নির্বাচন করে যদি দেখি আমার পছন্দের কোনো ঘোড়াই জেতেনি, তখন খুব আনন্দ হয়। প্রতি রেসে অন্তত ১ পাউন্ড করে খেললে ৫-৬ পাউন্ড নির্ঘাত হারতাম। সেটা পকেটে থাকা আর জিতে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। দিনটা ছিল মেঘের এবং টিপটিপি বৃষ্টির। দুপুরবেলায় হাজির হয়েছিলাম ওই ঘরে। বেশ জমজমাট ভিড়। বুঝলাম লাঞ্চের সুযোগে অফিস থেকে বেরিয়ে সাহেববাবুরা ভাগ্য যাচাই করতে এসেছেন। আধ ঘণ্টার মধ্যে ভিড় ফাঁকা হয়ে গেল। নারী পুরুষ এখানে এসে ফালতু কথা বলে সময় নষ্ট করে না। সবাই মন দিয়ে হিসাব করছে কোন ঘোড়া জিতবে। এই মুখগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। সবাই তখন একাগ্রচিত্তে অর্জুনের মতো মাছের চোখ দেখতে চাইছে। অনেকক্ষণ ধরে রেস দেখতে দেখতে ইচ্ছে হলো ১ পাউন্ড খেলার। পরের রেসের ৩ নম্বর ঘোড়া জিতবে ভেবে টিকিট কাউন্টারে যেতে লোকটি আমার মুখের দিকে তাকাল। সাধারণত কাউন্টারে বসা লোকগুলির মুখ নির্লিপ্ত থাকে, কিন্তু এই লোকটি বলল, তুমি তো খেলো না, শুধু দেখো, তাই ওয়েলকাম। অর্থাৎ তোমার ওই পাউন্ডের শ্রাদ্ধ হবে এখনই, তাই অভিনন্দন। আমি যে খেলি না তাও লোকটা কাউন্টারে বসে লক্ষ্য করেছে। হেরে গেলাম। তৃতীয় হয়ে রেস শেষ করল আমার ৩ নম্বর ঘোড়া। বিরক্ত হয়ে উঠে এলাম উপরে। এরপরে ওখানে থাকলে লস মেকআপ করার ইচ্ছে হবে, তাতে হার বেড়ে যেতে পারে। উপরে উঠতেই চমকে গেলাম। আমি কি ঠিক দেখছি? খাটো স্কার্ট, উঁচু হিলের জুতো, জ্যাকেট, কাঁধে সরু স্ট্রেপের ব্যাগ, সিল্কি চুল, কাঁধের মাঝ বরাবর চলার তালে ঢেউ তুলছে। চকিতেই গ্র্যান্ড হোটেলের নিচে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অভিজাত সুন্দরীকে মনে পড়ে গেল। বড় মিল, খুব মিল, যেন যমজ বোন অথবা কাছাকাছি চেহারার বোন। কিন্তু ইনি যেভাবে শরীরের মোচড় দিয়ে হাঁটছেন, চোখে রোদ চশমার আড়াল, যদিও রোদ নেই, তাতে পার্থক্যটা বেড়ে যাচ্ছে। কিন্তু ইনি ইংরেজ সুন্দরী নন। অবশ্য লন্ডনে এত দেশের মানুষ একত্রিত হয় যে একে বাঙালি ভাবার কোনো কারণ নেই। গায়ের চামড়ার রং দেখে তো নয়, মেক্সিকান বা স্প্যানিশ মেয়েদের গায়ের চামড়া তো এরকমই হয়।
সুন্দরী হেঁটে যাচ্ছেন ফুটপাত ধরে ট্রাফালগার স্কোয়ারের দিকে। ওর হাঁটার ভঙ্গি চোখে সুখ বাড়ায়। অতএব আমি পিছনে। প্রচুর মানুষ এখন আসা যাওয়া করছে। হঠাৎ একটা ট্যাক্সি ফুটপাত ঘেঁষে দাঁড়ালো। সুন্দরী চটপট উঠে গেলেন তাতে। ট্যাক্সিটা বেরিয়ে গেল। উজবুকের চেহারা কেমন দেখতে তা তখন আমাকে দেখলেই বোঝা যেত। ওই মহিলাই যে কলকাতায় দেখা মহিলা তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ হচ্ছিল না। আমার বাঙালি চেহারা দেখেই উনি ট্যাক্সিতে উঠে এড়িয়ে যেতেন। আবার ওই মহিলা কেন এই পোশাকে লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াবেন তারও কোনো যুক্তি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু মোদ্দা কথা, ওকে আর খুঁজে পাব না। মন মেজাজ খিচড়ে গেল। বিবিসির এক বন্ধুকে বললাম ব্যাপারটা। তিনি উড়িয়ে দিলেন। কলকাতার কোনো স্ট্রিট গার্ল লন্ডনে পাত্তাই পাবে না বলে ঘোষণা করলেন। লন্ডনে কিছুদিন থেকে প্যারিসে গিয়েছিলাম দিন তিনেকের জন্যে। প্রথমবার প্যারিসে যাই 87 সালে। প্যারিসের সোনারপুর অ্যান্টনি নামের একটি ছোট্ট শহরে অসীম রায়ের বাড়িতে ছিলাম সেবার। খুব ঘুরেছিলাম। ভার্সাইতে গিয়ে শ্রীযুক্তা প্রীতি সেনালের বাড়িতে দারুণ রান্না খেয়েছি। সে সময় একটা গল্প শুনেছি। প্যারিস থেকে ভার্সাই যাওয়ার পথে একটা জঙ্গলি এলাকা আছে। সন্ধ্যের পর সেই রাস্তায় গেলে সাদা উটপাখি দেখা যায়। তারা রাস্তার এধার থেকে ওধারে ছুটে যায়। যখন যায় তখন গাড়ির হেডলাইটের আলো তাদের উপরে পড়ে। দূরত্ব রেখেই তারা ছোটে। কোনো মুগ্ধ ড্রাইভার গাড়ি থামালে উটপাখিরা পাশে চলে আসে। দরদস্তুর করার পর ড্রাইভার রাজি হলে একজন গাড়িতে উঠে বসে। উটপাখির সাজ নাকি ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই। ব্যাপারটা অভিনব লেগেছিল। এবার উঠেছি একটা কোরিয়ান হোটেলে। এদের হোটেল বেশ সস্তাই। বিকেলের শেষে পিগালে চলে গেলাম হাঁটতে হাঁটতে। এখানেই বিখ্যাত নাইট ক্লাবগুলি। তাদের আশপাশে সেক্স শপ। ফরাসিরা ইংরেজিতে বলতে চায় না, না বোঝার ভান করে। কিন্তু নাইট ক্লাব বা সেক্স শপে ইংরেজির ফোয়ারা। অনেকটা হেঁটে একটা বেঞ্চিতে বসেছিলাম। পিগাল যৌবনে লীলাভূমি। ঠিক বলতে গেলে অবৈধ যৌবনের নন্দনকানন। রাত নেমেছে। চারপাশে আলোর ঝর্ণা। নারী পুরুষ হাত ধরাধরি করে যাচ্ছে ফুটপাত দিয়ে। এই সময় তাকে দেখতে পেলাম। সাদা স্কার্ট, হাঁটুর অনেক উপরে, সাদা জ্যাকেট, সাদা উঁচু হিলের জুতো, সাদা শুর স্ট্রেপের ব্যাগ, কপালে সাদা হেডব্যান্ড, ঘোরে স্ট্রেপের রঙও সাদা। না, একে আমি লন্ডনে দেখেছি। বিন্দুমাত্র দ্বিধা না করে ওর সামনে গিয়ে দাঁড়াতেই সুন্দরী বিরক্ত চোখে তাকালো। ইংরেজিতে বললাম, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু একটু কথা বলতে চাই। ভাঙা ইংরেজিতে উত্তর এলো, এটা তো বলার জায়গা না। সাহস করে বললাম, জানি আপনি আমাকে চিনতে পারছেন না। আপনার সঙ্গে কলকাতায় আমার আলাপ হয়েছিল, আমি বাঙালি। সোজাসুজি আমার চোখের দিকে তাকালো সে। তারপর ইংরেজিতেই বলল, দয়া করে খানিকটা দূরত্ব রেখে আমায় অনুসরণ করে আসুন। যেন কোনো কথাই হয়নি এমন ভঙ্গিতে সে হাঁটতে লাগল। মুলারুজ ছাড়িয়ে কিছুটা যাওয়ার পর ডান দিকের একটা গেট দিয়ে ঢুকে গেল সে। কাছে গিয়ে দেখলাম গেটের ওপর লেখা নিয়নে জ্বলছে এবং নিভছে গ্রেট ফান শব্দ দুটো। ভিতরে পা বাড়াতেই বিশাল চেহারার এক আফ্রিকান বাধা দিল। এ ম্যান, কাউন্টার দেয়ার। সে যেদিকে দেখালো সেখানে একটি টিকিট কাউন্টার। নগদ 100 ফ্রাঁ দিয়ে টিকিট কেটে ভিতরে পা বাড়ালাম। সেখানেও একজন আফ্রিকান দরজা আগলে দাঁড়িয়ে। টিকিটটি দেখে সে ভিতরে যাওয়ার অনুমতি দিল। ছোট্ট হলঘর, কয়েকটা টেবিল, একটা লোক চেয়ারে বসে আছে। তার সামনে একটি মঙ্গোলিয়ান চেহারার মেয়ে নেচে যাচ্ছে। নাচতে নাচতে শরীর দিয়ে লোকটির শরীর স্পর্শ করছে। লোকটি মুগ্ধ হয়ে দেখছে। লক্ষ্য করলাম লোকটার দুটো হাত বাঁধা, অর্থাৎ সে স্পর্শ করতে পারবে না মেয়েটিকে। নাচ শেষ হতেই মেয়েটি হাতের বাঁধন খুলে দিল। লোকটি কিছু বলতেই সে হেসে ভিতরে যাওয়ার ইশারা করল। ওরা চলে গেলে আমি চেয়ারে বসলাম। একটি রোগা লোক এগিয়ে এলো একটা অ্যালবাম নিয়ে। বলল, শো আরম্ভ হবে রাত 9টার পর। তুমি যদি কারোর সঙ্গে সময় কাটাতে চাও তাহলে এই অ্যালবাম থেকে পছন্দ করতে পারো। এর জন্যে কত দিতে হবে? নাচ দেখতে 200 ফ্রাঁ, ভিতরে গেলে 1000। অ্যালবামটা উল্টালাম। যার জন্য এসেছি তার ছবি নেই। আমাকে মাথা নাড়তে দেখে লোকটি জিজ্ঞাসা করল, পছন্দ হলো না? না, একটি নতুন মেয়ে এসেছে, শি ইজ পাকিস্তানি, পাঠিয়ে দিচ্ছি। একটু পরে সে এলো, সামনে বসে বলল, আমি নাচতে পারি না, 5 মিনিট সময় পাবেন কথা বলতে, যা বলার বলুন। বাংলায় জিজ্ঞাসা করলাম, আপনি বাঙালি? হ্যাঁ ছিলাম, এখন পাকিস্তানি। কিরকম? গ্র্যান্ড হোটেলে একজন পাকিস্তানি ব্যবসায়ী এসেছিল, তার সঙ্গে কয়েকদিন ছিলাম। তারা আমাকে এত ভালো লেগে গেল, চোরাপথে পাকিস্তানে নিয়ে গেল।
সেখানে পাকিস্তানি পাসপোর্ট বানিয়ে লন্ডনে এনে বিক্রি করে দিল। যে কিনল সে 1 সপ্তাহ লন্ডনে, 1 সপ্তাহ প্যারিসে কাজ করায়। আপনার কি লাভ? আমাকে থাকা খাওয়া পোশাক ছাড়া 600 পাউন্ড মাসে দেয়, তার 300 পাউন্ড দেশে পাঠাই, প্রায় 25,000 টাকা। কোথায়? ডানলপের কাছে। মহিলা হাসছে। বাড়িটা দোতলা হচ্ছে। দেশে ফিরতে ইচ্ছে করছে না? না, ফিরে গেলে অত টাকা দেব কি করে? বিয়ে করেছিলেন? হ্যাঁ, চটকলে কাজ করত, কাজ বন্ধ হওয়ায় আত্মহত্যা করেছিল। এই জীবন ভালো লাগছে? কলকাতার ফুটপাতে দাঁড়িয়ে থাকার থেকে তো ভালো। কি নাম? হেসে উঠল সে। আমি যে নামই বলবো তাই তো বিশ্বাস করতে হবে। আমার এখনকার নাম মমতাজ। এই সময় সেই লোকটি এলো। 5 মিনিট হয়ে গিয়েছে। মমতাজ আমার দিকে তাকালো, তারপর দ্রুত ভিতরে চলে গেল। লোকটাকে 200 ফ্রাঁ দিতে হয়েছিল। সে হেসে বলেছিল, তুমি তো অদ্ভুত লোক। ওর নাচ দেখলে না, জামা খুলতে বললে না, অথচ জানো 200 ফ্রাঁ দিতে হবে তোমাকে, তবু শুধু কথাই বলে গেলে। জবাব দেওয়ার প্রয়োজন মনে করিনি। আসলে জবাব দেওয়ার কিছুই ছিল না। সেই 30 থেকে 70 সাল পর্যন্ত বাংলা ভাষায় যারা লেখালেখি করতেন তাদের প্রতিভার সঙ্গে আমাদের কোনো তুলনাই চলে না, অন্তত আমার তো নয়ই। সেই সব মানুষরা জটিল জীবনযাপন করতেন না। পাঠকেরা কোনো অনুষ্ঠানে ডাকলে চেষ্টা করতেন উপস্থিত হতে। সাধারণত পশ্চিমবাংলার বিভিন্ন শহর, বিহার এবং উত্তরপ্রদেশের এলাহাবাদ আর অসমের গুয়াহাটিতে প্রায়ই তাদের ডাক পড়ত। এই নিয়ে অনেক মজার গল্প চালু আছে। সমাদর করে নিয়ে গিয়ে প্রচুর খাওয়াতো। সভায় অনেক লোক হলো, কিন্তু ফেরার সময় কোনো উদ্যোক্তার দেখা নেই। পকেটের টাকা খরচ করে টিকিট কেটে ফিরতে হতো। এক বিখ্যাত লেখক তো যাওয়ার আগেই ফেরার টিকিটটা দিয়ে যেতে বলতেন। এইরকম যাওয়া আমার পছন্দের নয়। একই কথা সব জায়গায় বলতে হয়। পছন্দ না হলেও হাসি মুখে দাঁড়াতে হয়। নিমন্ত্রণ এলে আমি এড়িয়ে যেতে চাই, তারপরেও ধরাধরি করলে যেতে হয়। এরকম চাপে পড়ে একবার দুর্গাপুর আসি ট্রেনে। শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের বসার আসনে সহযাত্রী যিনি, তাকে চিনি না, কিন্তু হাওড়া ছাড়ার পর থেকেই তার গুনগুনানি শুনতে পাচ্ছি। আলাপ হলো, এই একটু দুর্গাপুর যাচ্ছি দাদা। ওখানে থাকেন? না না, ফাংশন আছে। ও, একজনের মাধ্যমে ধরেছে, 8,000-এই রাজি হতে হলো। কি গান করেন? রবি ঠাকুরের গান। আমি স্বপ্নময় মিত্র। ও, কবে ফাংশন? সে যে ফাংশনের নাম বলল সেখানকার উদ্যোক্তারাই আমাকে নিয়ে যাচ্ছে। মঞ্চে উঠলে আমাকে ফুলের মালা, 1 প্যাকেট মিষ্টি আর 50 টাকার কলম দেবে। তাই নিয়ে 2 দিন নষ্ট করতে হবে আমাকে। আর আমার পাশে বসা ছোকরা, যার নাম আমি এখনও গায়ক হিসেবে শুনিনি, 8,000 পকেটে ঢোকাবে। খুব অপমানিত মনে হয়েছিল। বর্ধমান রেলের টুক করে নেমে লোকাল ট্রেন ধরে ফিরে গিয়েছিলাম হাওড়ায়। কিন্তু ভুবনেশ্বরের আমন্ত্রণ অনেক চেষ্টাতেও ফেরাতে পারিনি। স্টেশনে উদ্যোক্তারা ছিলেন। আমি বলে রেখেছিলাম হোটেলে উঠব। তারা অনুনয় করতে লাগলেন। বিখ্যাত ব্যবসায়ী জগন্নাথ ঘোষ বারবার বলেছেন তার গেস্ট হাউসে আমাকে নিয়ে যেতে। 5 স্টার হোটেলের ব্যবস্থা, কেউ আমাকে বিরক্ত করবে না। অতএব যেতে হল। বিশাল বাড়ি, বাঁধানো চাতালে কয়েকটা গাড়ি। আমি নামতেই শাঁখ বেজে উঠল, সেই সঙ্গে উলুধ্বনি। এসব ভেসে আসছে ভিতর থেকে। দোতলা বাড়ি, বাড়ির লাগোয়া গেস্ট হাউস। সেখানে গিয়ে বুঝলাম 5 স্টার না হোক, ঘরটিতে বিলাসদ্রব্যের প্রাচুর্য আছে। সকালে পৌঁছেছিলাম। লম্বা মোটা গলায় সোনার চেন পরা জগন্নাথবাবু এসে হাত জোর করে দাঁড়ালেন। আমি ধন্য আপনি এসেছেন বলে। ওহ, আপনার বিবর পড়েছিলাম। কি সেক্সি লেখা! বিবর আমার লেখা নয়, সমরেশ বসুর। তাই? তিনি গত হয়েছেন। তা হন, পদবিতে কি এসে যায়? আপনি তো আছেন। এখন বলুন, কি সেবা করবেন? চিকেন, মাটন, ল্যাম্প 3টেই আনিয়েছি। মাছের মধ্যে 5 রকম আছে। ঘোষমশাই নিবেদন করলেন। আমি খুব কম খাই, যে কোনো একটা দিলেই চলবে। আর একটা কথা। বলুন। লেখকদের তো একটু প্রয়োজন হয়। সকালে কি দেব? বিয়ার, ভদকা, জিন? ডাবের জলের সঙ্গে ভদকা ভালো লাগবে। আমি দিনের বেলা ওসব কিছুই খাই না। ঠিক আছে ঠিক আছে, রাত্রে দেখা যাবে। আপনি হাত মুখ ধুয়ে নিয়ে বসুন। চিংড়ির কাটলেট, মাটন কাবাব আসছে, থাই দিয়ে কষ্ট করে জল খাবার। হ্যাঁ হ্যাঁ। ঘোষমশাই বিদায় নিলেন।
বাথরুম থেকে বেরোতেই দরজায় শব্দ হল। বললাম, আসুন। দরজা ঠেলে 4 জন মহিলা ঘরে ঢুকলেন। সামনে যিনি, তিনি শীর্ণা, মধ্যবয়স্কা, কপালে রসকলি, পরনে গরদ। হাত জোর করে বললেন, অতিথি নারায়ণ, নারায়ণের দর্শন করতে এলাম। হরে কৃষ্ণ। কোনো অসুবিধা হচ্ছে না তো? না না। অনুষ্ঠানে বুঝলাম ইনি জগন্নাথবাবুর স্ত্রী। এই ঘরে সবই ম্লেচ্ছ। বিনা, গঙ্গাজল 3 ফোঁটা ছড়িয়ে দে। একজন মহিলা গোলাকার পাত্র থেকে কয়েক ফোঁটা জল চারপাশে ছড়ালেন। জগন্নাথবাবুর স্ত্রী বললেন, এবার একটু সেবা করতে হবে। সেবা? হকচকিয়ে গেলাম। নারায়ণের ভোগ। সেই ভোর 3:30 থেকে নাম গান পুজো হয়। একটু আগে নারায়ণ ভোগ সারলেন। আমার দিন কাটে ওর সঙ্গে। এই টেবিলে সাজিয়ে দে। আদেশ পাওয়া মাত্র বাইরে থেকে ট্রেতে চাপানো ডিশ আসতে লাগল। পায়েস, নানান রকমের ফল, ছানা, মিষ্টি, ফুলকো লুচি, আলুর সাদা তরকারি, শরবত। ও কি? চেঁচিয়ে উঠলাম। সামান্যই। দুপুরের ভোগ খেয়ে নারায়ণ তৃপ্তি পাবেন। ঠিক আছে, আপনি সেবা করুন। বিকেলে একবার বিগ্রহ দর্শনে যাবেন। ওরা চলে গেলেন। টেবিলের দিকে তাকালাম। যে পরিমাণে খাবার দিয়েছেন তা গোটা দিনের পক্ষেও বেশি। চুল আঁচড়ে খেতে বসব ভাবছি, হঠাৎ জগন্নাথবাবুর উদয়। এ কি, এইসব রাবিশ এখানে কেন? হরি হরি। একটি কাজের লোক ছুটে এলো। জগন্নাথবাবু বললেন, প্যাক করো, প্যাক করো, জলদি। লোকটি প্লাস্টিকের ব্যাগে সব ঢুকিয়ে নিল। তৎক্ষণাৎ দ্বিতীয় কাজের লোক ঢুকল ঘরে। টেবিলে সাজিয়ে দিল পরোটা, কাবাব, চিংড়ির কাটলেট। জগন্নাথ বললেন, শুরু করুন, চা আসছে। গোটা দিন ধরে শাক্ত বৈষ্ণব ধারার জোয়ারে ভেসেছি আমি। একই পরিবারে 2 ধারা। এটা ভারতবর্ষ বলেই সম্ভব। ভেবেছিলাম এই কাহিনী কখনো লিখব না। এ জীবনে অনেক ঘটনা ঘটে গিয়েছে যা লিখলে কিছু মানুষকে তীব্র অস্বস্তিতে ফেলা হবে। সেদিন এক বন্ধু বললেন, যার অস্বস্তি হবে তার নাম বদলে দিন। আমরা কেন অভিজ্ঞতা থেকে বঞ্চিত হব? ভাবলাম, অনেকটা সময় বয়ে গিয়েছে, সত্যদাও আমাদের মধ্যে নেই, লেখাই যাক। নবীন পাঠকরা হয়তো জানেন না, আমার লেখক হওয়ার কথা ছিল না। শুরু করেছিলাম নাটক করব বলে। দলও তৈরি হয়েছিল। বিমল করের উপন্যাস পিয়ারিলাল বার্জকে নাট্যরূপ দিয়ে কয়েকটি শো করেছিলাম। নাম ভূমিকায় আমি, পরিচালক হরেন মল্লিক। বন্ধু সুব্রত ভট্টাচার্য দলের স্তম্ভ ছিল, কারণ একমাত্র সেই চাকরি করত। এখনকার বিখ্যাত নীলকণ্ঠ সেনগুপ্ত দলের কনিষ্ঠ সদস্য ছিল, কিন্তু মন ভরছিল না। মৌলিক নাটক ছাড়া দলের পরিচিতি তৈরি হয় না। ছুটলাম মনোজ মিত্র এবং মোহিত চট্টোপাধ্যায়ের কাছে। আমাদের মতো উটকো দলকে তারা নতুন নাটক দেবেন কেন? শেষ পর্যন্ত হতাশ হয়ে কলেজ স্কয়ারে বসে আছি। সুব্রত বলল, তুই তো খুব বইটই পড়িস, তুই লেখ না নাটক। উত্তেজিত হয়ে লিখে ফেললাম। দলে পড়াও হলো। কেউ কিছু বলার আগেই বলে ফেললাম, দূর, এটা নাটকই হয়নি। সুব্রত পরামর্শ দিল, আগে গল্পটা ভাব, গল্পের মতো লিখে ফেল, তারপর নাট্যরূপ দে। তাই করলাম। গল্পটা পড়া হলে সুব্রত বলল, দারুণ হয়েছে গুরু, দেশ পত্রিকায় পাঠিয়ে দে। দিলাম, ছাপাও হলো। আমার নাট্যকার হওয়ার বদলে গল্পকারের জীবন শুরু হয়ে গেল। তারপর আর নাটক লিখিনি। বছর 7 আগে আমেরিকার কিছু বাঙালি বন্ধু প্রস্তাব দিলেন ওদের ওখানে নাটক নিয়ে যেতে। দুলাল লাহাড়িকে বলতে সে রাজি হয়ে গেল। সে সত্য বন্দ্যোপাধ্যায়ের কাছে গেল। উত্তম মঞ্চের অফিসে বসে সত্যদা বললেন, আমরা নহবত নিয়ে একালে গিয়েছিলাম, ঠিক হয়নি, চল আরেকবার যাই। কিন্তু কি নাটক নিয়ে যাবে? দুলাল বলল, ওরা বলেছে 7 জনের দল নিয়ে যেতে। সমরেশ, তার মানে 7টি চরিত্র। সমরেশ, তুমি লেখো নাটক, সিরিয় কমেডি। আমি আঁতকে উঠলাম, অসম্ভব, আমার দ্বারা হবে না, নাটক লেখা খুব কঠিন। তুমি পারবে? সত্যদা মাথা নাড়লেন। আমি তখন তাকে তরুণ বয়সের কাহিনী শোনালাম। তারপরে 30 বছর চলে গিয়েছে, যে অত মোটা মোটা উপন্যাস লিখতে পারে সে অবশ্যই পারবে, লেখা হয়ে গেলে ফোন করবে। সত্যদা রায় দিলেন। গোদের উপর বিস্ফোরা হল দুলাল। বলল, আপনি সেই 13 পার্বণ থেকে চিত্রনাট্য লিখে যাচ্ছেন, মঞ্চের জন্য লিখতে পারবেন না? আমরা এমন একটা নাটক নিয়ে ওখানে যাব যা ওরা আগে দেখেনি।
গ্যাস খেয়ে গেলাম। 3 দিন লিখে যে নাটক তৈরি হলো সেটি পড়ার পর সবাই খুব খুশি। সত্যদা বলল, তুমি ছাড়া কেউ এটা লিখতে পারত না। গ্যাস কাকে বলে? নাটকের ঠাকুরদা সত্যপ্রকাশ সাজবেন সত্যদা। তার ছেলে দুলাল লাহিড়ী তৃতীয় পুরুষ চরিত্র হল কাঞ্চন। সে কিনা নায়ক। অনেক নাম ভাবা হল। শেষ পর্যন্ত দুলাল রঞ্জিত মল্লিকের নাম প্রস্তাব করল। রঞ্জিত আমার খুব ভালো বন্ধু। এরকম ভদ্র মানুষ আমি ৫ম জন দেখিনি। কিন্তু সেটাই সব নয়। রঞ্জিতের বয়স ৫০ পেরিয়ে গিয়েছে, অথচ কাঞ্চনের বয়স ২৮। ওই চরিত্রে ওকে মানায় না। দুলাল জানালো, শিশির ভাদুরী তার অর্ধেক বয়সের চরিত্রে দারুণ অভিনয় করতেন। শম্ভু মিত্র মৃত্যুর কয়েক বছর আগে ঘরে বাইরে রতিন করেছেন। রঞ্জিত পারবে না কেন? তাছাড়া ওকে আমেরিকার বাঙালিরা সবাই জানে। একমাত্র সমস্যা, ও এত ব্যস্ত অভিনেতা যে ২ মাস নাটকের জন্য দিতে পারবে কিনা সেটাই সমস্যা। রঞ্জিতের সঙ্গে আমার পরিচয় হয়েছিল ও শত্রু ছবি মুক্তি পাওয়ার পর। ইন্টারভিউ থেকে অনেক ছবিতে অভিনয় করলেও শত্রু হইচই ফেলে দিয়েছিল। এদেশে ওরকম সুপারহিট কোনো ছবি করলে তার নায়কের চালচলন বদলে যায়। কিন্তু ভবানীপুরের মল্লিক বাড়ির অভিজাত বংশের ছেলে রঞ্জিতের ব্যবহারে কোনো পরিবর্তন এলো না। এই এখন পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে সবচেয়ে প্রিয় শিল্পীর নাম রঞ্জিত মল্লিক। ওর ব্যবহারে কে সেটা বুঝবে? তা রঞ্জিত আমাকে ফোন করল, সমরেশবাবু, দারুণ লাগলো, আমি করব। রিহার্সেল শুরু হয়ে গেল। বেশিরভাগই রঞ্জিতের বাড়ির ৩ তলায় রিহার্সেল হতো। ওর স্ত্রী দীপা খুব মিষ্টি মেয়ে, রোজ দারুণ খাওয়াতো আমাদের। সত্যদাও মাঝে মধ্যে খাবার আনতেন। নায়িকা চরিত্রে গ্রুপ থিয়েটারের ভালো অভিনেত্রীকে নেওয়া হল। নায়িকার মা করেছিলেন শকুন্তলা বড়ুয়া। আমেরিকার বাল্টিমোর শহরের পিকে ঘোষ ছিলেন উদ্যোক্তা। যাত্রার ৩ দিন আগে তিনি জানালেন ২ মাসে ১৫টি শহরে অভিনয় করতে হবে আমাদের। নাটকে একটি উকিলের চরিত্র ছিল। ২ অর্ধে ২ বার ঢুকবে সে। খুব খবর দেবে, যা নাটকটায় মোচড় আনবে। কে করবে এই ছোট্ট চরিত্র? সত্যদা বললেন, সমরেশ। সঙ্গে সঙ্গে রঞ্জিত আর দুলাল গলা মেলাল। বাধ্য হলাম রিহার্সেল দিতে। চর্চা না থাকায় নিজের লেখা সংলাপ নিজেই মনে করতে পারছি না। সে এক বিচ্ছিরি ব্যাপার। রওনা হওয়ার আগে উত্তম মঞ্চে একটা ঘরোয়া শো হল। দেখলাম খুব হাততালি পড়ল। যাত্রার ২ দিন আগে কাগজে দেখলাম নায়িকার বাবা মারা গিয়েছেন। মাথায় বাজ পড়ল। এ অবস্থায় নিশ্চয়ই ওকে যেতে বলা যায় না। দুলাল, সত্যদা, রঞ্জিত চিন্তিত। এত কম সময়ে কাউকে তৈরি করার চেষ্টা করে লাভ নেই। ভিসা পাবে না। তাহলে কি হবে? ঈশ্বরকে অনেক ধন্যবাদ, নায়িকা জানালেন শোক যত তীব্র হোক তিনি যাবেন। তারপর এক সন্ধ্যায় আমরা নেতাজি সুভাষ এয়ারপোর্টে মিলিত হলাম। কলকাতা থেকে দিল্লি, সেখান থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে আমেরিকা। রঞ্জিত ওর স্ত্রীকন্যাকে সঙ্গে নিয়েছিল নিজের খরচে। সত্যদা তার বয়সের কারণে পুত্রবধূকে নিয়ে যাচ্ছেন খরচ দিয়ে। সবই হল, শুধু শকুন্তলা বড়ুয়ার দেখা নেই। প্লেন ছাড়ার সময় হল। আমরা সবাই প্লেনে উঠে বসেছি আর ভাবছি যে কোনো মুহূর্তে শকুন্তলা আসবেন, কিন্তু এলেন না। প্লেন ছাড়ল। আমি মনে মনে প্রবাসী আমেরিকান বাঙালিদের মধ্যে ওই বয়সী মহিলাকে খুঁজছি যিনি একটু একটু নাটক করেন। একজনের কথা মনে এলো। গিয়ে তাকে রাজি করিয়ে তৈরি করার ভার দুলালের ওপর। এই সময় একজন প্লেন কর্মচারী এসে জানালেন মিসেস বড়ুয়া এইমাত্র এয়ারপোর্টে পৌঁছেছেন। তিনি শেষ ফ্লাইটে দিল্লি আসছেন। আমরা প্লেনের সিটে বসে অঙ্ক কষলাম। শেষ ফ্লাইট দিল্লিতে পৌঁছবে রাত 11:30টায়। তারপর ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনালে যেতে হবে। ব্যাগেজ সংগ্রহ করে সেখানে পৌঁছতে রাত 12:30 বেজে যাবে। 1:30টায় ফ্লাইট। একা একজন মহিলার পক্ষে একটু কঠিন ব্যাপার। অনেকক্ষণ উদ্বিগ্ন থাকার পর শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিমানে উঠে বসলাম। আর কয়েক মিনিটের মধ্যে প্লেন ছাড়বে। শকুন্তলার দেখা নেই, অর্থাৎ সে এসে পৌঁছাতে পারেনি। চিন্তা হচ্ছিল, দিল্লিতে সে যদি চলে আসে তাহলে আজ রাত্রে কোথায় থাকবে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেল, কিন্তু প্লেন ছাড়ছে না। প্রায় মিনিট 10 কেটে যাওয়ার পর আমরা শকুন্তলাকে দেখতে পেলাম। উদ্ভ্রান্তের মতো ছুটে আসছে যাত্রীদের মাঝখানের প্যাসেজ দিয়ে। ওকে সিটে বসাবার পরও থরথর করে কেঁপে যাচ্ছিল। সত্যদা বললেন, কেউ কথা বলো না, শান্ত হওয়ার সময় দাও। মিনিট 20 পরে সে স্থির হল। জানালো তার দুর্ভাগ্যের জন্য স্বামী ভদ্রলোকটি দায়ী। তিনি বলেছিলেন দিল্লির ফ্লাইট রাত 8টায় দমদম থেকে ছাড়ে। এয়ারপোর্টে এসে শোনেন প্লেন টেক অফ করেছে।
আর কিছু করার নেই বলে সবাই তাকে বাড়ি ফিরতে বললেও সে রাজি না হয়ে শেষ ফ্লাইট ধরেছে। দিল্লির ডোমেস্টিক এয়ারপোর্টে নেমে টেলিফোনে এয়ারলাইন্সকে অনুরোধ করেছে যাতে তার জন্য অপেক্ষা করে। সত্যদা বললেন, অতীত ভুলে যাও, ভবিষ্যতের দিকে তাকাও। এখন আমাদের নাটক পরিবার একত্রিত। তারপরে নিচু গলায় জিজ্ঞাসা করলেন, ও সমরেশ, এরা মাল দেবে না খেতে? আপনি খান, তাতে তোমার কি দরকার, দেবে কি না বলো। প্লেন আকাশে উঠলে দেবে, কিন্তু এখন মধ্যরাত। উনি বললেন, অন্ধের কিবা দিন কিবা রাত। বিমান বালিকারা যখন ট্রলি নিয়ে এলো তখন দেখলাম সবাই হুইস্কি, ওয়াইন, বিয়ার অথবা অরেঞ্জ জুস নিচ্ছে। এক পেগের মিনি শিশিতে হুইস্কি দিচ্ছে মুখ খুলে। সত্যদা বললেন, এটা কি হলো? মুখ বন্ধ থাকলে বুড়োর জন্য নিয়ে যেতাম, এখন তো সব পড়ে যাবে। নাও, তোমার সেবায় লাগু। এত রাতে একটার বেশি খাবো না দাদা। ও রঞ্জিত, আমারটা নেবে নাকি? রঞ্জিত হাসতে হাসতে হাত নেড়ে না বলল। সত্যদা গুনগুন করলেন, আমি স্কচ নিয়ে বসে আছি আকাশ পারে, কে নিবি তোরা, ওগো তোরা কে? এরকম রসিক মানুষ খুব কম দেখেছি। আমি অভিনয় করতে চাইনি, কিন্তু সত্যদা ভরসা দিয়েছেন, আমি তোমার পাশে থাকব, ভুল হলে ঠিক ম্যানেজ করে নেব। অবশ্য উত্তম মঞ্চের শোতে ভুল হয়নি, ওকে ম্যানেজ করতে হয়নি। আমরা পৌঁছেছিলাম নেটওয়ার্ক এয়ারপোর্টে, নিউ জার্সিতে। সেখানে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত পিকে ঘোষ। স্বাস্থ্যবান, খাটো চেহারার মানুষটির প্রাণশক্তি প্রচুর। যেটা ঠিক করেন তা থেকে সরেন না। মুখের ওপর কথা বলা পছন্দ করেন। ঠিক এই কারণে কেউ কেউ ওকে এড়িয়ে যান। আমাদের নিয়ে যাওয়ার জন্য মাইক্রোবাস এনেছিলেন পিকে। সেটায় চেপে সোজা চলে গেলাম বাল্টিমোরে। শহরের বাইরে হাইওয়ের ধারে তার বিশাল বাড়ি দেখেই চোখ জুড়িয়ে গেল। বাড়ির ভেতরটা ছবির মতো সাজানো, বিশাল হলঘর, দোতলায় শোয়ার ঘরগুলি। পিকে অ্যালট করলেন কে কোন ঘরে থাকবে। রঞ্জিতের স্ত্রী কন্যা পরের দিন তাদের আত্মীয়ের বাড়িতে চলে যাবে, ওরা আসবেন নিতে। কোথায় কবে নাটক হবে আমরা জানতাম। একটু তাজা হওয়ার পর কাগজপত্র নিয়ে বসলেন পিকে। ওর স্ত্রী খুবই অতিথি বৎসল, দুজনের চেহারায় মিল চোখে পড়ার মতো। পিকে গলা তুলে তাকে ডাকেন মঞ্জু বলে, সত্যদা ডাকলেন মঞ্জুমা। মুহূর্তে তিনি এ বাড়ির পিতা বা শ্বশুর হয়ে গেলেন। আমেরিকার বাঙালিরা সোম থেকে শুক্র প্রচণ্ড সময়ভাবে ভোগে, তাই নাটক হয় শনি এবং রবিবার। আমরা শুরু করব ফিলাডেলফিয়া থেকে, তারপরে ওয়াশিংটন। এ দুটো জায়গায় যাওয়া আসা করা যাবে এই বাড়ি থেকে। এরপরে ওয়াহিও, বস্টন, শিকাগো, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ডালাস, নিউ জার্সি, পিটসবার্গ শহরগুলো যেতে হবে বিমানে। কোথাও রাত্রে শো করে ভোর 4টে ছুটতে হবে এয়ারপোর্টে প্লেন ধরতে। সোম থেকে শুক্র আমাদের বিশ্রাম। প্রায় 2 মাস সেই রকমভাবে সমস্ত আমেরিকায় চক্কর দিয়ে দেশে ফেরার সময় লন্ডনে শেষ শো। আমি ঠিক করলাম মঙ্গল থেকে শুক্র বাড়িতে বসে সকালটায় লিখে কাটাবো। রঞ্জিত বলল, আমি তো 2 মাস কাজ বন্ধ করে এলাম, আমার অসুবিধা হচ্ছে না। কথাটা ঠিকই। একজন লেখক পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে নিজের ভাষায় লিখে যেতে পারেন, যা একজন অভিনেতার পক্ষে সম্ভব নয়। এই 2 মাস কলকাতায় না থাকার জন্যে রঞ্জিত বা সত্যদার যে ক্ষতি হবে তা তাদের প্রযোজকদের হবে। কিন্তু শুধু নাটক ভালোবেসে চলে এসেছেন ওরা, আমাদের তেমন কোনো ত্যাগ করতে হয়নি। সকালে পিকে এবং মঞ্জু চলে যান চাকরি করতে। আমাদের খাবারের সব ব্যবস্থা করে দায়িত্ব দিয়ে যান শকুন্তলাকে। সারাদিনে কখনো রিহার্সেল, কখনো আড্ডা। আড্ডার সময় কথাবার্তাতেও নাটকের সংলাপ এসে যাচ্ছে। বিকেলে পিকে ফিরে এসে আমাদের নিয়ে বেড়াতে গেলেন। বাল্টিমোরের সমুদ্রের ধারটি চমৎকার। ছোট বড় প্রচুর নৌকো, ট্রলার জলে ভাসছে। সত্যদা হাঁটছিলেন আগে, ডান দিকে সমুদ্রে নৌকা ভাসছে। হঠাৎ তিনি হাঁক দিলেন, কেউ 2 মিনিট ডান দিকে না তাকিয়ে হাঁটবে? রঞ্জিত জিজ্ঞাসা করল, কেন সত্যদা? ওরা একটু ইষ্টমিষ্ট করছে তো, ডিস্টার্ব করো না। সঙ্গে সঙ্গে সবাই ডান দিকে তাকিয়ে দেখল নোঙর করা নৌকোয় খোলা দুটি শরীর পৃথিবী ভুলে চুমু খেয়ে যাচ্ছে পরস্পরকে। দীপা মুখ ফিরিয়ে পায়েলকে উল্টো দিকের আলোকসজ্জা দেখাল, ওই দেখ কি সুন্দর আলো। কিন্তু এই যে পিকনিক পিকনিক ব্যাপারটা 2 দিন পরেই একঘেয়েমিতে পৌঁছে গেল। আজ শুক্রবার, শো আগামীকাল বিকেলে। গোটা দিন কাহাতক বাড়িতে আড্ডা মেরে কাটানো যায়। সত্যদা এক সকালে বললেন, যাই বেরিয়ে আসি।
দুলাল জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? এই একটু সমুদ্রের ধারে। সে তো অনেক দূরে, হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। আরে আমি গ্রামের ছেলে, হাঁটতে ভয় পাই না। সত্যদা ফিরে এলেন 20 মিনিটের মধ্যে, মুখ লাল। কি ব্যাপার? পিকের বাড়ি থেকে মিনিট 6 হাঁটতেই হাইওয়ে। নিধুবাবুর টপ্পা গাইতে গাইতে সত্যদা হাইওয়েতে পৌঁছে দেখলেন ছুটন্ত গাড়ির মিছিল, কিন্তু হাইওয়ের পাশে পায়ে চলার কোনো ফুটপাত নেই। খোলা জমিতে পা রাখলেন তিনি, গান বদলালেন, ঘাসে ঘাসে পা ফেলেছি। মিনিট কয়েক যেতে না যেতেই সাইরেন বাজিয়ে একটা পুলিশের গাড়ি হাজির তার পাশে। ড্রাইভারই পুলিশ। সে রিভলভার হাতে নিয়ে গাড়ি থেকে নেমে যে প্রশ্ন করল তার বিন্দুমাত্র বুঝতে পারলেন না সত্যদা উচ্চারণের জন্যে। রিভলভারটা তাকে এমন ভয় পাইয়ে দিয়েছিল যে তিনি ইংরেজিতে বললেন, আমি কি অন্যায় করেছি তা যদি দয়া করে বলেন। লোকটি চিৎকার করে যা বলল তাও বোধগম্য হল না তার। তখন মরিয়া হয়ে বাংলায় কথা বললেন তিনি। উল্লুকের মতো চেঁচাচ্ছ কেন? ইংরেজিটা ইংরেজদের মতো বলতে শেখনি? লোকটি এই ভাষা শুনে অবাক হয়ে গেল। সেটা বুঝতে পেরে সত্যদা সমানে বাংলা বলে যেতে লাগলেন। শেষে স্টক শেষ হয়ে গেলে গেয়ে উঠলেন, আজি পরীক্ষা জাতির, অথবা জাতেরে করিবে ত্রাণ, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মোর। বলা শেষ করে তিনি উল্টো দিকে হেঁটে চলে এলেন যেখান থেকে হাঁটা শুরু করেছিলেন। পুলিশটি অবাক হয়ে তাকে দেখে যাচ্ছিল। চোখাচোখি হতে ইশারা করল ফিরে যেতে। সত্যদার অপেক্ষা করেননি, বললেন, যে দেশে মানুষের অধিকার নেই রাস্তায় হাঁটার, সে দেশে আমি থাকব না, বাড়ি যাব। দুলালের সন্দেহ হয়েছিল গল্পটা বানানো। একা বেশি দূর যেতে ইচ্ছে হয়নি, তাই বানিয়েছেন। হাইওয়ের পাশ দিয়ে হাঁটা যে নিষেধ তা সত্যদার জানা ছিল, কিন্তু আমার ইচ্ছে হয়েছিল বিশ্বাস করতে। সেই মাইক্রোবাসে চেপে বাল্টিমোর থেকে গেলাম ফিলাডেলফিয়ায়। পিকে আমেরিকার জনযুদ্ধ সম্পর্কে ভাষণ দিল যেতে যেতে। ফিলাডেলফিয়ায় অতীতে কি কি হয়েছিল তার বৃত্তান্ত। আমাদের সঙ্গে কোনো টেকনিশিয়ান নেই। সেট তৈরি থেকে আলোর ব্যবস্থা সবই নিজেদের করতে হবে। দুলাল তার নিয়ে খুব চিন্তিত। পিকের ভরসা মতো স্থানীয় কিছু বাঙালি ছেলে সাহায্যের হাত বাড়াল। প্রেক্ষাগৃহটি বেশ বড়, কিন্তু সেখানে বক্তৃতা হয়, নাটক হয় না। ফলে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তার উপর আলো যাদের অধিকারে সেই সব আমেরিকানদের ঠিক কি চাই তা বোঝাতে গলদঘর্ম হচ্ছিলাম। এদের সঙ্গে রিহার্সেল না দিয়ে নাটক করা ঠিক হবে না বুঝতে পেরেও কিছু করার নেই। দর্শকরা এসে গিয়েছেন। অনেকক্ষণ পিকেকে দেখিনি, এবার দেখে চমৎকৃত। প্রায় গোড়ালি পর্যন্ত চমকদার পাঞ্জাবি পরেছেন। খাটো শরীর প্রায় ঢাকা পড়ে গিয়েছিল পাঞ্জাবিতে। জিজ্ঞাসা করায় বললেন, সর্বশ্রী দত্তের কাছ থেকে কেনা, দেশে গেলে নিয়ে আসি 2-3টি। এটার দাম 3000, কমই। পর্দা সরিয়ে পিকে মাইকে ঘোষণা করলেন, ফিলাডেলফিয়া থেকে আমাদের নাট্যযাত্রা শুরু হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তারপর নাটক শুরু হল। রিহার্সেলেই আমরা জানতাম কোথায় কোথায় দর্শকরা হাততালি দেবেন, কোথায় কিরকম আওয়াজ উঠতে পারে। রঞ্জিত এবং সত্যদা নিজেদের মধ্যে কয়েকটি কম্পোজিশন তৈরি করে নিয়েছিলেন। সেগুলি দেখে দর্শকরা খুব খুশি হবেই। মেকআপ নেওয়ার পর অবাক হয়ে দেখলাম রঞ্জিতের বয়স 20 বছর কমে গিয়েছে। মঞ্চে যখন অভিনয় করল, দূর থেকে ওর বয়স বোঝা কারো পক্ষে সম্ভব ছিল না। প্রথমার্ধের শেষে আমি মঞ্চে ঢুকব, নিজেকে সহজ রাখার চেষ্টা করছিলাম। প্রচণ্ড পেশাদার অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে হবে বলে যে একটু নার্ভাস বোধ করছিলাম না তা নয়। বাইরে থেকে জিজ্ঞাসা করব, প্রতিমা দেবী এই বাড়িতে থাকেন কিনা। দুলাল বলবে, কে আপনি, ভেতরে আসুন, আমি ঢুকব। ঢুকলাম। ঢোকামাত্র সত্যদার চাপা গলা কানে এলো, এই মেরেছে। এরকম সংলাপ নাটকে ছিল না। অবশ্য ওর গলার স্বর দর্শকরা শুনতেও পাননি। পা শিরশির করে উঠল। হেসে জিজ্ঞাসা করলাম, আপনি কিছু বললেন? হ্যাঁ, না ভাই, আমি আর কি বলবো, আমার কি বলার বয়স আছে? দুলাল তাড়াতাড়ি নাটকের সংলাপে চলে যাওয়ায় আমি বেঁচে গেলাম। বিরতির সময়ে আমি সত্যদাকে বলতে যেতেই তিনি হাসলেন। আগুনে না পড়লে সোনা পাকা হয় না, তুই পরীক্ষায় পাস। আশ্চর্য, আপনি বলেছিলেন আমাকে সাহায্য করবেন, তার বদলে যদি দেখতাম পড়ে যাচ্ছ তাহলে তুলে ধরতাম। দাদা প্লিজ, আর ওরকম করবেন না। তথাস্তু। না, সত্য বন্দ্যোপাধ্যায় আর আমাকে বিপাকে ফেলেননি। পরে ওর কাছে গল্প শুনেছি, কত বিখ্যাত অভিনেতাকে পার্শ্ব অভিনেতারা মঞ্চে বেকায়দায় ফেলেছেন, তার ইয়ত্তা নেই। জহর রায়, নৃপতি চট্টোপাধ্যায়, অনুপ কুমার ছিলেন এ ব্যাপারে খুব দক্ষ। সত্যদার সঙ্গে 2 মাস ছিলাম। বাংলা থিয়েটারের নেপথ্য জগতের অনেক কাহিনী ওর মুখে শুনেছি,
ছবি বিশ্বাস, জহর গঙ্গোপাধ্যায়, উত্তম কুমার থেকে শুরু করে অনেকেরই। হ্যাঁ, কবিতা লিখতেন সত্যদা, একটু প্রাচীনধর্মী, কিন্তু বক্তব্য থাকত। নাটক জমে গিয়েছিল। একজন মহিলা বিয়ের ২৫ বছর পরে স্বামী, কন্যা, শ্বশুরকে একনিষ্ঠভাবে সেবা যত্ন করার পর আচমকা জানতে পারেন একজন অচেনা পুরুষ মৃত্যুর আগে তার জন্য ১ কোটি টাকা রেখে গিয়েছেন, যাকে তিনি চেনেন না, জানেন না। তিনি কেন এত টাকা রাখবেন, সেই প্রশ্ন যখন স্বামী, শ্বশুর, কন্যার মনে সন্দেহের ফণা তুলল, তখন মহিলার অস্তিত্ব বিপন্ন হল। নাটকের শেষে গ্রিন রুমে এসে মহিলা দর্শকরা বলতেন, ভাবতে পারছি না, আমাদের ক্ষেত্রে যদি এরকম হতো তাহলে তো একই প্রতিক্রিয়া দেখতে পেতাম। আমেরিকার একটি শহরে কোনো কিছু ভুল বা মন্দ ঘটলে আধ ঘন্টার মধ্যে সারা দেশের বাঙালিরা জেনে যায়। মনে আছে প্রথম যেবার আমেরিকা এসেছিলাম, মনোজের বাড়িতে ছিলাম, নিউ জার্সিতে। সেটা ২০ বছর আগের কথা। এক শনিবার রাতের খাবারের নেমন্তণ ছিল ৩০ মাইল দূরের এক পশ্চিমবঙ্গীয় ইঞ্জিনিয়ারের বাড়িতে। সন্ধ্যের মুখে পৌঁছানোর পর দেখলাম জনা ১২ অতিথি এসেছেন। পরিচয় হল। গৃহকর্তা জিজ্ঞাসা করলেন, কি খাবেন বলুন? হুইস্কি? মনোজ গাড়ি চালাবে। হুইস্কি খেয়ে গাড়ি চালানো অপরাধ। সে অরেঞ্জ নিল। আমাকে ৮ পেগের কম হুইস্কিতে বরফ ঠেসে দেওয়া হল। সেটাই চুমুক দিয়েছি, তখনও বরফ গলেনি। গৃহকর্ত্রী সহাস্যে ঘোষণা করলেন, ডিনার টেবিলে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে সবাই ছুটলেন ভিতরের ঘরে। মনোজ বলল, আপনি শেষ করুন। ৮ পেগ হুইস্কি খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো। আমি গৃহকর্তাকে আবার দিতে বললে তিনি দ্বিতীয়বার ৮ পেগ দিলেন। তার ভাব দেখে মনে হচ্ছিল এখনই না গেলে ডিনারের সব খাবার ফুরিয়ে যাবে। অতএব মাত্র ১ পেগ খেয়ে ভাত গিলতে হল। তারপর ৩০ মাইল গাড়ি চালিয়ে বাড়ি ফিরে মনোজ যখন হুইস্কির বোতল নিয়ে বসেছে, তখন ওর স্ত্রী অবাক গলায় বললেন, সমরেশদা, আপনি নাকি প্রচুর মদ খান? আমি? আমার এক বন্ধু একটু আগে লস অ্যাঞ্জেলস থেকে ফোন করে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, তোর বাড়িতে কলকাতা থেকে সমরেশ নামের এক লেখক এসেছে, লোকটা নাকি মাতাল। কি বললে তুমি? জিজ্ঞাসা করলাম। আমি বললাম, একদম না, সমরেশদা আমার বরের চেয়েও কম খান। তা শুনে ও বলল, কি জানি বাবা, একটু আগে নিউ জার্সি থেকে শোভনা ফোন করে বলল ডিনার সার্ভড হয়েছে, অথচ উনি নাকি মদ খেয়েই চলেছেন। লেখকরা শুনেছি মাতাল হয়। মনোজ বলেছিল, এই হল আমেরিকার বাঙালি, সব গ্রামের পুকুরপাড়ের বিধবা পিসিমা। কালকের মধ্যে বোস্টন থেকে সল্টলেক, টরেন্টো থেকে মায়ামির সব বাঙালি খবরটা আরও সাজিয়ে পেয়ে যাবে। এবার নাটকের পর ভালো কথাটাই প্রচারিত হল। পিকের কাছে ফোন আসতে লাগল, আমাদের শহরে নাটকটা করতে চাই। পিকে গম্ভীর গলায় জানিয়ে দিলেন, অল শো বুকড। সেবার সত্যি হ্যারিকেন ট্যুর হয়েছিল। একের পর এক শহরে যাচ্ছি, শো করছি, কিন্তু শহরটাকে ভালোভাবে দেখতে পারছি না। একমাত্র কলম্বাস, ওয়াহিও ছাড়া। বেশিরভাগ এয়ারপোর্টে সে দেখতাম ৫ জন কি ৬ জন উদ্যোক্তা হাসি মুখে ফুল নিয়ে অপেক্ষা করছিল। আমাদের দলের সবার পরিচয় আগেই পিকে ওদের পাঠিয়ে দিয়েছেন। প্রতিটি শহরে পশ্চিম বাংলার বাঙালিদের সংগঠন আছে যারা পুজো করে, কোথাও একাধিক। আমরা পৌঁছবার আগে তারা ঠিক করে নিয়েছেন দলের কাকে কাকে নিজের বাড়িতে রাখতে চান। স্বভাবতই গৃহিণীরা চাইবেন রঞ্জিতকে তার বাড়িতে রাখতে। কোথাও কোথাও এ নিয়ে লটারি হতো, কেউ কেউ সত্যদাকে চাইতেন। আমাদের কোনো পছন্দ কাজ করত না দেখে রঞ্জিত বলল, সমরেশবাবু, এখন থেকে আমি আর আপনি একসঙ্গে থাকব। বোস্টনে নেমে দেখলাম মাত্র ২টো বাড়িতে আমাদের ৮ জনকে রাখা হবে। সত্যদারা গেলেন এক বাড়িতে, আমি, রঞ্জিত, দুলাল, স্বপন রায়ের বাড়িতে। আমেরিকায় যে কজন সজ্জন মানুষের দেখা পেয়েছি, স্বপন তাদের একজন। ওর স্ত্রীও চমৎকার মানুষ, খুব জমিয়েছিলাম আমরা। স্বপন ছুটি নিয়ে শহরটা আমাদের নিয়ে চষে বেড়াত। ওখানে অভিনয় করতে গিয়ে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। রঞ্জিতকে এতদিন টিপিক্যাল ভদ্রলোক বলে মনে করতাম। দেখলাম ওর মনে হালকা রোমান্টিসিজম মাঝে মাঝে ঢেউ তোলে। অবশ্য সেটা ওর অভিনয় হতে পারে। যখন শহর ছাড়তাম তখন দেখতাম কয়েকদিনের উদ্যোক্তা বন্ধুদের চোখে জল, মন ভার হয়ে যেত। এদের অনেকের সঙ্গে হয়তো কখনোই দেখা হবে না, কিন্তু মনের কোণে থেকে গেলাম, ওরাও রয়ে গেলেন। কলম্বাসে আমাদের রাখা হয়েছিল একটা দামি হোটেলে। এ কারণে তনুশ্রীর খুব রাগ। তনুশ্রী আমার বন্ধু, সেই ৮৪ সাল থেকে এখন পর্যন্ত ৩ তার বাড়িতে থেকেছি। ৮৯ সালে তো দিন ১৫, ১৬ থেকে ১ জানুয়ারি, যখন ওই শহর বরফে ঢেকে গিয়েছে। মোটেলে ওঠা ওর পছন্দ হয়নি। তনুশ্রীর স্বভাব যা মনে আসে তা মুখে বলে দেয়। সেই সময়টা চুপ করে থাকলে পরে খাতির জোটে।
এই ওয়াহিওর একটা বাড়িতে নেমন্তণ রাখতে গিয়ে আমি অবাক। গৃহকর্তার বইয়ের আলমারিতে আমার গোটা 30 বই। মনে হচ্ছিল আমার ছেলেমেয়েদের দেখছি। খুব ভালো লেগেছিল। আমেরিকার পশ্চিমাঞ্চলে অনেকটা শুকনো, ঠান্ডা কম। নেভাদা মরুভূমির পাশে বলে গরমকালে বেশ গরম পড়ে। ক্যালিফোর্নিয়া রাজ্য বলা হয় যে অঞ্চলকে, তার মূল শহর লস অ্যাঞ্জেলস এবং সান ফ্রান্সিসকো। লস অ্যাঞ্জেলসে আমি এর আগে 2বার গিয়েছি, সান ফ্রান্সিসকোতে যাওয়া হয়নি, এবার হলো। এয়ারপোর্টে নেমে জানলাম আমাদের সবাইকে একই বাড়িতে থাকতে হবে। মনোজিৎ সীমার বাড়ি নাকি খুবই বড়। জেনে খুশি হলাম। এই দুজন মানুষ এত ভালো যে 18 ঘন্টার মধ্যে পুরো বাড়িটা আমাদেরই হয়ে গেল। উদ্যোক্তাদের মধ্যে অল্প বয়সে এক ছোকরা রোজ গাড়ি নিয়ে আসত। তার ইচ্ছে আমাদের দলের মেয়েদের শহর ঘুরিয়ে দেখাবে। প্রথম দিন শকুন্তলার ওপর দায়িত্ব দিয়ে ওদের ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরের দিন শকুন্তলা যেতে চাইল না, ওরাই গেল। এতদিন ট্যুর করছি, কিন্তু কোনোদিন নিজেদের নিয়ে সমস্যায় পড়িনি। এক সকালে টেলিফোন এলো। শামা জানালেন ইন্ডিয়া থেকে ফোন এসেছে। আমি রিসিভার তুলে জিজ্ঞাসা করলাম, কে বলছেন? যে নামটি বলল সেটি নায়িকার প্রেমিক অথবা সদ্য সই করার স্বামীর। ছেলেটিকে আমি ভালো চিনি, তাই বললাম, কেমন আছো? সমরেশদা বলছি। ছেলেটি বলল, ও, ওকে দিন। আমি অবাক হলাম, এভাবে তো কথা বলে না ও আমার সঙ্গে। নায়িকাকে ডেকে রিসিভার ধরিয়ে দিয়ে চলে এলাম বাইরে। সে 10 মিনিট কথা বলল। কথা শেষ করে আমার কাছে এসে হেসে বলল, আপনি ফোনটা ধরেছিলেন? ও না, ঠিক বুঝতে পারিনি। হতে পারে, হয়তো আমার নামটাই ও শুনতে পায়নি। নাটক যেমন ভালো হওয়ার তা হল, কিন্তু তার আগে কানাঘুষা শুরু হয়ে গেল। অবিবাহিত ছেলেটি নায়িকার প্রেমে পড়েছে। ছেলেটি ভালো চাকরি করে। স্থানীয় লোকজন খোঁজ খবর করতে লাগলেন নায়িকা বিবাহিত কিনা, অথবা দেশে কাউকে কথা দিয়ে এসেছেন কিনা। সত্যদা বললেন, আমরা কিছুই জানি না ভাই। ছেলেটি কয়েকদিন ধরে প্রচুর উপহার কিনে এনে দিল। রাত্রে আমাদের শো শেষ হতো প্রায় 10টায়। এখানে সূর্য ওঠে ভোর 8টায়। প্রেক্ষাগৃহ থেকে ডিনারের আমন্ত্রণে ছুটলাম। সেখান থেকে ছাড়া পেলাম রাত 1টায়। ভোর 5টায় ফ্লাইট। এয়ারপোর্ট পৌঁছতে হবে 4টের সময়। যেতে লাগবে 45 মিনিট। মাত্র 1.25 ঘন্টার জন্য ঘুমোবার কোনো মানে হয় না। মুশকিল হল, সেদিন সকালেই লস অ্যাঞ্জেলসে পৌঁছানোর পর সন্ধেবেলায় শো করতে হবে। ঠিক করলাম সারাদিন ঘুমোতে হবে। সেই শেষ রাত্রে যখন বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি, তখনও কয়েকজন উদ্যোক্তার সঙ্গে ছেলেটি হাজির। গাড়িতে ওঠার আগে সে নায়িকাকে একটু আলাদা ডেকে নিয়ে গিয়ে কিছু বলেছিল। কি বলেছিল জানি না। নায়িকা তার ব্যাগ খুলে পার্স বের করে একটা ছবি দেখিয়ে মাথা নেড়েছিল। ছেলেটির সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকালো। তখন শুকতারা স্পষ্ট হয়েছে। সেবার লস অ্যাঞ্জেলস শহর চুটিয়ে দেখেছিলাম। ইউনিভার্সাল স্টুডিও, ডিজনিল্যান্ড তো বটেই, খানিক দূরে লাস ভেগাসেও নিয়ে গিয়েছিলেন উদ্যোক্তারা। এখানেই অনেক ঢেউ উঠেছিল আমাদের নাটক পরিবারে। জীবন শিখিয়েছে, ঢেউ যেমন ওঠে তেমনি মিলিয়েও যায়। ধৈর্য হারালেই মুশকিল। সত্যদা, অভিনেতা, পরিচালক, কবি সত্য বন্দ্যোপাধ্যায়কে মাঝে মাঝেই মনে পড়ে আজকাল। এমন প্রাণবন্ত মানুষটি দেশে ফিরে আসার কিছুকাল পরে আচমকা চলে গেলেন। ওর জন্যেই ওই ভ্রমণটিকে কখনোই ভুলতে পারব না। শুনছিলেন সমরেশ মজুমদারের একটি ভ্রমণ কাহিনী, অন্যরকম ভ্রমণ। পড়ছিলাম এর 4র্থ ও শেষ পর্ব। এই ভ্রমণ কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।